আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেশের একজন ক্ষুদ্র শিক্ষক এবং ক্ষুদ্র নাগরিক হিসাবে একটা আবেদন করতে চাই। বর্তমানে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন, হ্যাঁ, বিশেষ করে যারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত, তাদেরকে আমি একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ, আমি খুবই সামান্য একজন শিক্ষক। হ্যাঁ, আমি চাই যে মোটামুটি বাংলাদেশে শিক্ষার একটা সুন্দর একটা কারিকুলাম দেন। হ্যাঁ, আমি বলতেছি না যে এই কারিকুলাম ভালো বা এটা খারাপ, হ্যাঁ, বা আগেরটা ভালো বা তার আগেরটা ভালো খারাপ এই সেই, এগুলো নিয়ে আমি কোনো তর্কে যাবই না। আমি খালি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সময় উপযোগী, যুগ উপযোগী এমন একটা কারিকুলাম দেন যেটা দিয়ে স্টুডেন্টদের উপকার হবে। এবং আমরা এবং এটা আপেক্ষিক, তো আপনি যদি এখন একটা ফাঁকিবাজ স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে এই কারিকুলাম ভালো না আগের সৃজনশীল ভালো, ও বলবে এর থেকে ভালো কারিকুলাম আর নাই, পৃথিবীতে নাই এর থেকে ভালো কারিকুলাম। হ্যাঁ, কারণ আছে, এটা পরীক্ষার আগের দিন সে প্রশ্ন বা কোনো পরীক্ষা নাই, পরীক্ষার মধ্যে কোনো টেনশন নাই এই সেই, বা পড়ার মধ্যে কোনো টেনশন নাই। হ্যাঁ, আমরা একটা সময় চাচ্ছিলাম যে স্টুডেন্টের কোনো প্রেশার দেব না। হ্যাঁ, স্টুডেন্টরা কোনো প্রেশার দেবো না। আমরা চাই যে রাতারাতি বাংলাদেশটা এমন কারিকুলাম আসবে যেখানে কোনো স্টুডেন্ট পড়াকে পড়াই মনে করবে না, তার অন্যভাবে শিখবে এসে। এটা বাস্তবিক অর্থে কতটুক এটা বাস্তবসম্মত বর্তমান পরিবেশে, যেখানে একটা ক্লাসের হচ্ছে 70-80 জন স্টুডেন্ট, তখন আমরা এমন একটা দেশের এমন কারিকুলাম নেওয়ার চিন্তা করলাম যেখানে হচ্ছে 20-25 জন স্টুডেন্ট, এবং সেখানকার হচ্ছে মানে শিক্ষার যেই আর্থিক যে জিনিসটা সেটা সরকার বহন করে। হ্যাঁ, সেই দেশের সাথে আমরা তুলনা করে এটা, আমি বলতেছেন এটা ভালো বা খারাপ এই তর্কে যাব না, আমি জাস্ট একটু বললাম। এবং রাতারাতি আমরা এমন কারিকুলাম দিলাম ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। আপনি যদি বইগুলো দেখেন, প্রত্যেকটা বই লেখা যে পরীক্ষামূলক সংস্করণ, এক্সপেরিমেন্টাল। আরে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস 6 থেকে 9-এ যারা আছে, সবাই কি পরীক্ষার বিষয়বস্তু? মানে শিক্ষা কি কোনো পরীক্ষার জিনিস যে আমরা একটা পরীক্ষা করে দিই? তো কী অবস্থা, এটা কী অবস্থা! হ্যাঁ, আমরা রাতারাতি পরীক্ষার ভীতিটা উঠাই দিলাম এবং শিক্ষার্থীদের কোনো চাপ নিব না। কেন? এই শিক্ষার্থী যখন কর্মক্ষেত্রে যাবে সে কোনো চাপ নিবে না কখনো। হ্যাঁ, সে এই যে এখন স্কুলে সে কোনো চাপ নিবেই না, একদম পরীক্ষারও কোনো চাপ নাই, কোনো পড়ালেখারও চাপ নাই, কোনো প্রেশারই নাই তার। সে কলেজ উঠবে তাও প্রেশার নাই, ভার্সিটি উঠবে তাও প্রেশার নাই। আমরা এটাই চাচ্ছিলাম ইয়েতে। এবং সে পরবর্তীতে কী হবে, যখন সে চাকরির পরীক্ষায় দিবে তখন সে তো প্রশ্ন খুঁজবে। এই যা হইতেছিল আর কি ইয়েতে, কিছু কিছু বলবেন প্রশ্ন পাইছে না, যে প্রশ্ন খুঁজবে যে চাকরির পরীক্ষার প্রশ্ন কি, কারণ সে তো জীবনে চাপ নেয় নাই, পড়ালেখা কি ওই জিনিসটা সে জানেই না। তাহলে এরকম একটা জিনিস আমরা তৈরি করতে যাচ্ছিলাম, জানি না কী হবে, কিন্তু আমি চাই যে একটা নতুন কারিকুলাম দেন যেটা সবার জন্য, মানে সবার জন্য উপকার হবে। এবং আমাদের দেশে এত ইঞ্জিনিয়ার থাকার ফলে ওই যে কোনো একটা স্থাপনা বলেন, যে কোনো একটা ব্রিজ মনে করেন, ব্রিজ বানানোর জন্য বিদেশ থেকে আমার এত টাকা দিয়ে লোক আনতে হয়, আমাদের দেশে এত ইঞ্জিনিয়ার, চিন্তা করেন অবস্থা। সো এমন একটা কারিকুলাম দেন, কারণ এই যে বর্তমানে যারা স্কুলে আছে তারাই তো ভবিষ্যতে কলেজে উঠবে, ভার্সিটি উঠবে, তারাই একটা সময় চাকরি বাকরি করবে, তারাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এই সেই। তাদের মধ্যে আমরা যে নৈতিক শিক্ষাটা দিতে পারি, হ্যাঁ, তাহলে তার প্রশ্ন দরকার নাই। এবং তারে যদি এমনভাবে আমরা গঠন করতে পারি, আমি স্পেসিফিক বলতে চাচ্ছি না এরকম কারিকুলামে এসে, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী। হ্যাঁ, আপনারা সবাই একটু বসে যেটা সবার জন্য উপকার হবে, হ্যাঁ, ওইটা নিয়ে একটু দেন, যাতে সবার উপকার হয়। এবং করোনার যেই ক্ষতিটা হয়েছে শিক্ষার ক্ষেত্রে, এটা আসলে অপূরণীয় একটা ক্ষতি। এটা আমরা যারা সরাসরি পড়াই ক্লাসে, আমি যদি ছোট একজন শিক্ষক, তাও সরাসরি যদি ক্লাসে পড়াই, হ্যাঁ, আমরা বুঝি যে আসলে এই পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে। করোনার সময় যেই গ্যাপটা গেছিল, এইখানে করোনার আগের একই স্টুডেন্ট, করোনার আগের পড়ালেখা করোনার পরের পড়ালেখার মধ্যে কত পার্থক্য! হ্যাঁ, এবং এই বর্তমানে যখন আমাদের একটা উচিত ছিল যে করোনার পরে সব কিছু সুন্দর হয়ে গেছে, আল্লাহর রহমতে সব কিছু সুন্দর হয়ে গেছে, আমরা আবার ক্লাসরুমে ফিরে আসতে পারি। হ্যাঁ, তখন আমাদের একটা উচিত ছিল যে স্টুডেন্টদের একটু ভালো মতো ধরে একটু বইমুখী করা, হ্যাঁ, বা তারা যেন একটু পড়ালেখা করতে বসে, এইগুলা হচ্ছে উচিত ছিল আমাদের।
হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে করোনার সময় তো অনলাইন ক্লাস হয়েছে, কারণ বাইরে অনলাইন ক্লাসে আপনিও জানেন আমিও জানি কী হয়েছে। ওইটা নিয়ে আর কোনো তর্কে যাবই না যে করোনার সময় অনলাইন ক্লাস আমরা কইরা যে কী পরিমাণ উপকার করছি দেশের স্টুডেন্টদের, যে কত উপকার হয়েছে অনলাইন ক্লাসে, এটা আপনিও জানেন আমিও জানি। ওইটা নিয়ে কথা বলবো না, কিন্তু যখন আমাদের উচিত ছিল যে একটু ভালো মতো শক্ত করে ধরা, তখনই আমরা এমন একটা কারিকুলাম নিয়ে আসলাম, সারা বাংলাদেশের আমরা এক্সপেরিমেন্টের বস্তু করে দিলাম শিক্ষার্থীদের। এটা আমরা প্রায় আলোচনা করতাম যে আমরা যদি এটা কারিকুলাম নিয়ে কোনো সমস্যা না, আমরা যদি ক্লাস 1 থেকে এটা চালু করতে পারি, তাহলে একটা ব্যাচ পড়লো, সে অভ্যস্ত হইলো, এসে হঠাৎ করে আমাদের কোনো শিক্ষক মানে খুব বেশি অভ্যস্ত না, হ্যাঁ, স্টুডেন্ট অভ্যস্ত না, ওই নতুন যে না মার্কিং সিস্টেম যেটা ত্রিভুজ চতুর্ভুজ বিভিন্ন পিআই বিআই আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অভ্যস্ত না। আমরা হঠাৎ করে 4টা ক্লাস বা 5টা ক্লাসের, গত বছর 6-7-এর আমরা করে দিলাম, এই বছর 6 থেকে 9-এর আমরা করে দিলাম একদম। আরও মনে হয় ছোটো ক্লাসে আছে 2-একটা ক্লাসে 3-4, হ্যাঁ 1-2-3 আর কি, 4-5 বাদে। তো ওইটা নিয়ে আমরা করে দিলাম, এবং যার ফলে এই কারিকুলামটায় মোটামুটি কতটুকু উপকার কী উপকার এটা নিয়ে আমি জানি না, কিন্তু আপনারা যেহেতু অনেক বিজ্ঞ লোকজন আছেন ওই মন্ত্রণালয়ের অধীনে, আমরা আমাদের সবার জন্য উপকার হবে এরকম একটা কারিকুলাম দেন। এতটুকু আমার একটু ক্ষুদ্র মানুষ হিসাবে, ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের কাছে চাওয়া। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।